নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শান্তিপূর্ণভাবে নজরদারির মধ্যে পরীক্ষা শেষ হলো এসএসসি পরীক্ষা দিতে এসে পথ দুর্ঘটনার কবলে এক পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হলো সিউড়ির তিলপাড়া ব্রিজ। মখদুম আশরফ সমিতি রজত জয়ন্তী বর্ষে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান ইসলামপুরে। মেগা আইনি সচেতনতা শিবির বোলপুর সোনাঝুরিহাটে। সাপে কামড়ানো নিয়ে সচেতনতার বার্তা ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। সারা ভারত কৃষক সভার 24তম ব্লক সম্মেলন লোকপুর থানা এলাকায়। এবার সংবাদ বিস্তারিত। অবশেষে জট কাটিয়ে শান্তিপূর্ণভাবে নজরদারির মধ্যে পরীক্ষা হলো স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির পরীক্ষাকে কেন্দ্র করে আজ রবিবার 7ই সেপ্টেম্বর সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে নজরদারির পাশাপাশি চিরুনি তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, জলের বোতল ও কলম ছাড়া প্রবেশ করানো হচ্ছিল না কোনো কিছুই। পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রথমে মহিলা পরীক্ষার্থীদের জুতো খুলে ওপেন চেকিং করার প্রতিবাদে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে অভিভাবকদের প্রতিবাদে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় মহিলা পরীক্ষার্থীদের চেকিং করা হয়। পাশাপাশি এসএসসি থেকে ব্যাগ রাখার জন্য টোকেন ব্যবস্থা করার কথা থাকলেও তা ব্যবস্থা করা হয়নি। অন্যদিকে এদিন সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে সিউড়ির 11টি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষার্থীরা এসেছিলেন পরীক্ষা দিতে ভিন রাজ্য থেকেও। ঝাড়খণ্ডের জামতারা থেকে পরীক্ষা দিতে আসেন সিউড়ির বাণীমন্দির অমিতারঞ্জন শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা কেন্দ্রগুলি থেকে হাসি মুখে বেরিয়ে এলেন পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা। এদিন ঝাড়খণ্ড থেকে পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী জানান, আমি এসেছি ঝাড়খণ্ড থেকে, সবেমাত্র 10-15 মিনিট হলে এসেছি এখানে। আজকে তো একটা বড় চ্যালেঞ্জ, তার কিন্তু কতটা সাফল্য এগিয়ে যেমন মানে প্রস্তুতিটা ঠিকই নিয়েছি, এবারে দেখা যাক কেমন এক্সাম হচ্ছে। কোশ্চেনের উপরে ডিপেন্ড করছে যে কোন লেভেলের কোশ্চেন আসবে। এই অবস্থিত জট কাটিয়ে পরীক্ষা 8 বছর পর কতটা ভালো লাগছে, মানে যোগ্যতা? হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগছে। এবার দেখা যাক, প্রত্যেক বছর যাতে হয় সরকারের কাছে অনুরোধ করছি যাতে প্রত্যেক বছর হয়, এটাই অনুরোধ। আরো যত ছেলেরা ট্রেনিং করছে নতুন, তাদেরও সুযোগ আসবে। এই যে যোগ্য যে তালিকা ঘোষণা করেছে, এই যোগ্য তালিকা বারবার ঘোষণা হোক, এটাই চাই। হ্যাঁ, যারা যোগ্য আছে তাদের অবশ্যই চাকরি পাওয়া দরকার আর থাকাও দরকার। আপনি তো ঝাড়খণ্ড থেকে? হ্যাঁ, ঝাড়খণ্ডের কোথা থেকে? ঝাড়খণ্ডের জামতারা জেলা। কটার সময় বেরিয়েছেন? আমি 7টার সময়, মোটামুটি 7টা। কি নিরাপত্তা কি দেখছেন? নিরাপত্তা তো আশা করছি ভালোই আছে, এবার দেখা যাক। আমি তো সবেমাত্র এসেছি এইমাত্র। কি মনে করছেন, স্বচ্ছ হবে? হ্যাঁ, আমাদের স্বচ্ছ মানে হবারই আমরা মানে ভাবছি যে স্বচ্ছতাই হবে, দেখা যাক। আমার নাম শঙ্করদীপ দাস। অন্যদিকে আরেক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, প্রশ্ন অনেক সহজ, আমরা যেরকম ভেবেছিলাম সেই অনুযায়ী সিলেবাস ভিত্তিকই প্রশ্ন হয়েছে। এবার এখন দেখা যাক কি হয়। এত বছর পর পরীক্ষা হলো, প্রায় 8-9 বছর পর। হ্যাঁ, এত বছর পর পরীক্ষা হলো, এটা তো একটা আমাদের ফল ভুগতে হচ্ছে, কারণ আমরা এই শিক্ষকতাকে আমাদের পেশা হিসেবে নেব বলেই আমরা কিন্তু বিএড করেছি, এমএড করেছি, এবং 2013 সালে আমার বিএড কমপ্লিট হয়েছে। সেই অনুযায়ী আমার এতদিনে 12 বার বসা হয়ে যেত যদি প্রত্যেক বছর নিয়ম করে পরীক্ষাটা হতো। সেইটা বাদ দিয়ে আজকে আমার 2 বার হচ্ছে। এরকম যদি প্রত্যেক বছর পরীক্ষা হয় তাহলে কিন্তু আমাদের মতো যারা শিক্ষিত বেকার তাদের কিন্তু একটা ভবিষ্যতের পথটা প্রশস্ত হবে, এটাই আশা করি। কমন প্রশ্ন 40+ কমন প্রশ্ন প্রচুর পাওয়া যাবে। কেউ যদি বই থরো পড়ে,
নোটবুক বাদ দিয়ে যদি বই থরো পড়ে, সাহিত্যের ইতিহাস থরো পড়ে, আমি বাংলার ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু অনেকটাই কমন পাওয়া যাবে। এসএসসি পরীক্ষাতে কোর্টের হস্তক্ষেপ কতটা নিরাপত্তা মনে করছেন, কতটা কোর্টের হস্তক্ষেপটা অবশ্যই দরকার ছিল, কারণ সত্যিকারে বলতে আমরা এইভাবে ভুক্তভোগী হব এটা বুঝতে পারা যায়নি। এবং সত্যিকারে বলতে এই এসএসসি শিক্ষা ব্যবস্থাটা নিয়ে যেটা চলছে সেটা খুবই দুঃখজনক, কারণ আমার অনেক বন্ধুরাই আছে যারা হচ্ছে ন্যায্যভাবে পেয়েছে, কিন্তু তাদেরকে এর জন্য মানে কিছু অন্যায্য মানুষের জন্য তাদেরকে ভুক্তভোগী হতে হলো। তো সেই দিক থেকে বলবো যে কোর্টের হস্তক্ষেপ একদম ঠিকঠাক। নিরাপত্তা খুব ভালো ছিল, আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা হলে কোনো অসুবিধা হয়নি। এবং আমরা সরকারের কাছে এটাই আশা করি যেন প্রত্যেক বছর আমাদের এইভাবেই পরীক্ষাটা হয়। আমার নাম শিল্পী অধিকারী, আমার সিউড়িতেই বাড়ি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজ রবিবার 7ই সেপ্টেম্বর সিউড়ি চন্দ্রগতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিতে এসে পথ দুর্ঘটনায় আহত এক পরীক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা করিয়ে পরীক্ষা কেন্দ্রে পুলিশের গাড়ি করে পাঠালো সিউড়ি থানার পুলিশ। বীরভূমের মল্লারপুর থেকে বাইক করে সিউড়ি পরীক্ষা কেন্দ্রে আসছিলেন সুদীপা দে নামে এক পরীক্ষার্থী। তিলপাড়া ব্যারেজ সংলগ্ন জাতীয় সড়কে তিনি বাইক থেকে পড়ে যান। বাইক থেকে পড়ে গিয়ে হাতে চোট লাগে। সিউড়ি সদর হাসপাতালে তাকে নিয়ে আসে সিউড়ি থানার পুলিশ। তাকে চিকিৎসা করিয়ে নিজের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পাঠান সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি। সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি বলেন, কি হয়েছিল? ওই একজন পরে গিয়েছিল ক্যান্ডিডেট, তাকে আমার গাড়ি করে পরীক্ষা সেন্টারে পৌঁছে দিলাম। কি করে খবর পেলেন আপনারা? আমার পুলিশে খবর দিয়েছিল। আচ্ছা আচ্ছা, একে পৌঁছে দিলেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসির পরীক্ষার্থী ও উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আজ রবিবার 7ই সেপ্টেম্বর থেকে আগামী 22শে সেপ্টেম্বর সোমবার পর্যন্ত বাস চলাচলের জন্য খুলে দেওয়া হলো বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্রিজ। তিলপাড়া ব্রিজের ফাটল মেরামতির জন্য এতদিন শুধুমাত্র টোটো, বাইক ও অ্যাম্বুলেন্স চলাচলের ছাড় ছিল। আজ থেকে বাস চলাচল শুরু হলো। ফাটল মেরামতির কাজও প্রায় শতকরা 90% শেষ হয়েছে। উল্লেখ্য, 1 আগস্ট থেকে তিলপাড়া ব্যারেজের উপর বাস চলাচল বন্ধ ছিল। তবে পণ্যবাহী লরি বা ট্রাক যাবে না এই ব্যারেজের উপর দিয়ে। পণ্যবাহী লরি বা ট্রাক আগের মতোই ঘুরপথেই যাবে। এরিন শেখ আব্দুল হামিদ জানান, ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, তার জন্য বাস আজ থেকে চালু করেছে। আচ্ছা, কি কারণে বন্ধ ছিল? বন্ধ, ব্রিজ ভেঙে গেছিলো, ফাটল ধরেছিল, ওই জন্যে। আজ থেকে কি দেখছেন? আজ থেকে বাস চলছে। কি এতে কি সুবিধা? সুবিধা মানে ওই পুজোর জন্যে, ওই জন্য চালু করে দিয়েছে বাসটা। হ্যাঁ, বলুন। ওই পারে মানুষ আসা যাওয়া করতে পারছিল না, আর প্রতিদিন যারা যাতায়াত করে তাদের অসুবিধা হচ্ছিল, ওই জন্যে আজ থেকে বাস চালু করে দিয়েছে। সব রকম বাস চলছে তো? হ্যাঁ, সব রকম বাস। বড় গাড়ি? না, বড় গাড়ি বাস। বড় গাড়ি চলে, শুধু বাস চলাচল? হ্যাঁ, বাস। কি নাম আপনার? আমার নাম শেখ আব্দুল হামিদ। আপনি এখানকার? হ্যাঁ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। দুবরাজপুরের ইসলামপুর মকদুম আশরাফ সমিতির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিশ্ব নবী দিবস উদযাপনে সপ্তাহব্যাপী নানান সামাজিক কর্মসূচি নিয়েছিল, যার মধ্যে গতকাল শনিবার 6 সেপ্টেম্বর সন্ধ্যায় মকদুম আশরাফ সমিতির রজত জয়ন্তী বর্ষে সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ইসলামপুরের ফকির বাবার ময়দানে ও মেহেদি অনুষ্ঠান মঞ্চে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। এছাড়াও ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক দেবব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী সুদীপ্ত ঘোষ আর অনেকে। এদিন মকদুম আশরাফ সমিতির রজত জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে সমিতির পক্ষ থেকে WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের হাতে সম্মাননা প্রদান করা হয়। এদিন WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মঞ্চে দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা দেন। বার্তাটি হলো, ইসলামপুরের মানুষকে আমি প্রণাম জানাই। ইসলামপুরের মানুষ আমাদের রায় দিয়েছে, আমাদের পাশে থেকেছে।
এটা অস্বীকার করা যায় না, এটা অস্বীকার করতে পারি না, তবে বেঈমান হয়ে যাব, বেঈমানের জায়গায় নাম হয়ে যাবে। তাই ইসলামপুরের মানুষ দু হাত ভরে আমাদের দেখছে। তার জন্য নবী সাহেবের জন্মদিনে নবীকে শত কোটি কোটি প্রণাম জানায়। যেন ইসলামপুরের যেন আরো তুমি আরো উন্নয়ন করে দাও, ইসলামপুরের ছেলে মেয়েদের শিক্ষাতে তুমি ভরিয়ে দাও। হে নবী, তোমার কাছে প্রার্থনা করছি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বর্তমান সমাজের সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বাল্যবিবাহ এবং সেই সঙ্গে কৈশোরে অন্তঃসত্ত্বা হওয়া। তাই কিশোর কিশোরীদের উক্ত বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল শনিবার 6 সেপ্টেম্বর এই উপলক্ষে বোলপুর সোনাঝুরি হাট প্রাঙ্গণে হয়ে গেল এক মেগা আইনি সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন, বিচারপতি রাজা বসু চৌধুরী, বীরভূম জেলা জজ আরতি শর্মা রায়, সচিব নিরুপমা দাস ভৌমিক, অবসরপ্রাপ্ত জেলা জজ শ্যামল গুপ্ত, জেলা সমাহর্তা বিধান রায় এবং জেলার বিভিন্ন স্তরের আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূমের সমস্ত অধিকার মিত্রগণ এবং সাধারণ মানুষগণ। বিষয় ছিল বাল্যবিবাহ, ট্রাফিকিং রোধের বিভিন্ন উপায় এবং সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়া যাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে, সে বিষয়ে বার্তা দেওয়া হয়। সংঘবদ্ধভাবে আসেই বিচ্ছিন্নভাবে ছিল এবং শিশুদেরকে আমরা একটা প্রাপ্তবয়স্কদের মতো দেখা হতো। এটা দুঃখের বিষয় যে শিশুদের সম্বন্ধে তাদের এই অধিকারটা আমরা অনেক পেয়ে আমাদের উপলব্ধি এসছে, কিন্তু যেটা পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বর্ষায় সাপের উপদ্রব বেড়ে যায়। মাঠে ঘাটে সর্বত্রই বিষধর বা নির্বিষ সাপ সচরাচর দেখা যায়। সাপে কামড়ালে কি করবেন? প্রথমত আতঙ্কিত হবেন না। ঝাড়ফুঁক বা ওঝার শরণাপন্ন না হওয়া, কামড় বা ক্ষত জায়গায় বাঁধন না দেওয়া, সর্বোপরি যত দ্রুত সম্ভব স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা। হাসপাতালে একটি রক্ত পরীক্ষা করা হবে, যা মিনিট 20-র মধ্যে ফলাফল জানা যাবে বিষের গতিবিধি। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাপে কামড়ানো ওষুধ চিকিৎসা পরিষেবা চালু রয়েছে। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন। আমরা বলি সাপে কামড়ানোর উপদ্রব হয়তো পৌষ রেনি সিজনের পরে একটু হয়তো বাড়ছে। দেখা যাচ্ছে মানুষ তার ধান চাষ করতে যাচ্ছেন বা সর্ষে চাষ করতে যাচ্ছেন, হঠাৎ করে সাপ দেখতে পেয়ে গেলেন বা সাপে কাউকে কামড়ে দিল, আশেপাশের লোকাল পরিবেশের কাছে আপনি শুনলেন, দিয়ে আতঙ্কিত হয়ে গেলেন। দেখুন, চন্দ্রবোড়া যে সাপটাকে সবাই খুব ভয় খায়, এই সাপটা হচ্ছে সাধারণত আমরা ইংরেজিতে রাসেল ভাইপার বলি। এই সাপটা কামড়ালে ক্ষতি হয়, অনেকের ক্ষতি হয়ও না। এই সাপে কামড়ালে কিন্তু এত ভয় খাবেন না। মানুষ যে আতঙ্কিত হয়ে পড়ছেন, এই আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। আমরাও অনেক সময় চিকিৎসা করি, সেক্ষেত্রে হয়তো একটা জ্বরের পেশেন্ট খুব ভালো হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে একটা জ্বরের পেশেন্ট দেখা যায় খুব খারাপ হয়ে যায়, কিন্তু এতে আতঙ্কিত হওয়ার তো কিছু নেই। সেরকম চন্দ্রবোড়া সাপে কামড়ালে কারোর হয়তো কোনো সমস্যা দেখা যায়, কারোর হয়তো কিছুই হয় না, এরকম আমরা ব্যক্তিগতভাবে চিকিৎসা করতে গিয়ে দেখতে পাই। তো এবার দেখুন, অনেক সময় কি হয়, গ্রামের দিকে মানুষকে যখন কোনো সাপে কামড়ায়, সেটা চন্দ্রবোড়া হোক বা কালাচ হোক, যাই হোক না কেন, মানুষ কি করেন, সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে রশি দিয়ে হোক, সুতো দিয়ে হোক, বা হচ্ছে সেই জায়গাটাকে দড়ি দিয়ে হোক দারুণ করে বেঁধে টাইট করে দেন। যেমন আমার যদি এখানে কামড়ায়, এইখানটা খুব জোরে টাইট করে বেঁধে দেন। এইটা করলে বরঞ্চ আপনার বেশি ক্ষতি, এইটা করবেন না। এটাতে কি করছেন আপনি, বেঁধে দিলে কি হচ্ছে, সেখানকার রক্ত সঞ্চালন যেটা থাকে সেটা ব্যাহত হচ্ছে, যার ফলে হাতটা পচে যাওয়ার বা হাতটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। দেখা গেলো সাপে কামড়ালে কিছু হলো না, কিন্তু এই কাজটা যে আপনি করে দিলেন বা এই জিনিসটা যে করে দিলেন, তাতে কিন্তু আপনার ক্ষতিটা বেশি হয়ে গেল। নাম্বার 2, কি আপনারা অনেক সময় সাপে কামড়ালে ভাবেন কি না, সাপে কামড়িয়েছে, ইমিডিয়েটলি ওই জায়গাটাকে কামড়ে বিষটা বার করে আমি ফেলে দিই। তো অনেকে কী করে, সাপে কামড়ানোর জায়গায় রক্তটাকে চুষে চুষে আবার থুতু করে ফেলেন, এতে তো আরও ক্ষতি। ওই যে মানুষটার হয়তো সাপে কামড়ানোর যে বিষটা লোকালাইজ ছিল, আপনি সেটা রক্ত মুখের মধ্যে চুষে নিয়ে ওইটাকে ফেলে দেওয়ার চেষ্টা করলেন, তো আপনার শরীরে সেটা চলে গেল, এটা করবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে, অনেক সময় কি হয় কি, লোকাল হসপিটালে না গিয়ে আপনারা সাধারণত কোনো তান্ত্রিক বাবার কাছে চলে যান, ঝাড়ফুঁক করিয়ে দেন, ভাবেন কি সাপের বিষটাকে সেই তিনি হয়তো ঠিক করে দেবেন, ঝরিয়ে ফেলে দেবেন। এই যে কুসংস্কার, এগুলো থেকে বিরত থাকতে হবে। কি করবেন,
হ্যাঁ, আপনার হাতে বাঁধবেন না, কিন্তু হাতে একটা জায়গাটাকে ইমোবিলাইজ করবেন। ইমোবিলাইজ মানে বেশি নড়াচড়া করবেন না, একটা স্থিরভাবে জায়গাটাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। সেটার জন্য হয়তো যদি কোনো কাঠির সাপোর্ট দিতে হয় সেটা আপনি করতে পারেন। নাম্বার 2 কী করবেন, ইমিডিয়েটলি লোকাল হেল্প নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসবেন, নিকটবর্তী হসপিটালে। কারণ আমাদের যদি আশেপাশে কোথাও হয়, 5 রাতে যদি কিছু হয়, তাহলে সঙ্গে সঙ্গে নাগরাকোন্ডা হসপিটালে আপনি আসবেন। বা 5টা থেকে যদি সামনাসামনি দুবরাজপুর হয়, তাহলে দুবরাজপুর বিপিএসসি বা রুরাল হসপিটালে আপনি যাবেন। এই দেখুন, চন্দ্রবোড়া হোক বা যে কোনো সাপে কামড়ানোর জন্য কিন্তু আমরা সবসময় কোন সাপে কামড়িয়েছে সেই দেখে ট্রিটমেন্ট করি না, সবসময় সেই মানুষের সিমটম কি হচ্ছে সাপে কামড়ানোর সেটা দেখে ট্রিটমেন্ট করি। এখানে আসলে ইমিডিয়েটলি আপনার একটা রক্ত পরীক্ষা আমরা করবো, যেটা 20 মিনিটের মতো সময় লাগবে। তাতেই আমরা বলে দেবো আপনার বিষ ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না। তারপরে যদি তার কোনো রকম বিষক্রিয়া হয় বা কোনো রকম সিমটম আমরা দেখি, তখন আমাদের কাছে তো এই সাপের সমস্ত ওষুধপত্র রয়েছে, অ্যান্টি স্নেক ভেনম রয়েছে। চন্দ্রবোড়া সাপে কামড়ালে অত ভয়ের কিছু কারণ নেই। ওই মানুষকে অ্যান্টি স্নেক ভেনম দিলে দেখা যায় 2-3 ঘন্টার মধ্যে মানুষটা খুব ভালো করে সুস্থ হয়ে পড়ে। তো এত ভয় খাওয়ার কোনো দরকার নেই, এত প্যানিক হওয়ার দরকার নেই। হাসপাতালের মধ্যে সমস্ত ব্যবস্থা আছে, অ্যান্টি স্নেক ভেনম সাফিসিয়েন্ট আমাদের কাছে আছে। আপনারা যদি মনে হয় সাপে কামড়েছে বা বিষক্রিয়ার মতো আপনাদের লাগছে, আপনারা তাড়াতাড়ি কিন্তু হসপিটালে এসে যোগাযোগ করুন, তাতে বরঞ্চ আপনাদেরই মঙ্গল হবে। ঠিক আছে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। সারা ভারত কৃষক সভার খয়রাশোল ব্লক কৃষক সমিতির 24তম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় লোকপুর থানার ভাটডি গ্রামে। প্রয়াত 2 দলীয় নেতৃত্বের নামানুসারে গাঙ্গুলীনগর ও ভূদেব বাগতি মঞ্চের নামকরণ করা হয়। দলীয় পতাকা সহযোগে স্থানীয় গ্রামে একটি মিছিল বের হয়। পরবর্তীতে সম্মেলনস্থলে রক্তিম পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করেন দলের প্রবীণ নেতৃত্ব মহাবীর কর্মকার। এদিন খয়রাশোল ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত থেকে 95 জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। তার মধ্য থেকে 2 জন মহিলা সহ 23 জনের নতুন ব্লক কমিটি গঠিত হয়। সম্মেলনে মূল আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে 100 দিনের কাজ চালু করা, রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ, কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে কৃষক সভার পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি চলবে। পাশাপাশি আগামী 20শে সেপ্টেম্বর কৃষক সভার জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে ইলামবাজারে। সেখানে খয়রাশোল ব্লক থেকে 16 জন প্রতিনিধি অংশগ্রহণ করবে। সেই সাথে ওই দিন জনসভা অনুষ্ঠিত হবে। প্রধান বক্তা থাকবেন শতরূপ ঘোষ। এদিন সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা কমিটির সদস্য দিলীপ গোপ, সিপিআইএম খয়রাশোল ব্লক এরিয়া কমিটির সদস্য আনবার হোসেন খান, ধনপতি দাস, দয়াময় বাগতি, বেনিমাধব বাউরি প্রমুখ নেতৃত্ববৃন্দ। এদিন খয়রাশোল ব্লক কৃষক সমিতির সদস্য সমীর রায় জানান, আজকে ছিল সারা ভারত কৃষক সভার খয়রাশোল ব্লক কমিটির 24তম সম্মেলন। এই সম্মেলনটা আমরা এবারে ঠিক করেছিলাম কমিটি থেকে যে ভাটডিতে হবে। তো আজকে আমাদের সকাল থেকে শুরু হয়। সমস্ত 10টা গ্রাম পঞ্চায়েতে 95 জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করে প্রথমে আমরা মিছিল করে গ্রাম পরিক্রমা করি, কৃষকের দাবি দেওয়া, সাধারণ মানুষের দাবি দেওয়া, এইসব নিয়ে আমরা প্রথমে মিছিল করে এখানে পতাকা উত্তোলন করেন। আমাদের রক্ত পতাকা উত্তোলন করেন আমাদের কৃষক সভার প্রবীণ সদস্য আমাদের কমরেড মহাবীর কর্মকার। এরপরে আমরা সম্মেলন মঞ্চে আমাদের আলাপ আলোচনার মধ্য থেকে আমাদের 23 জনের একটা আমাদের ব্লক কমিটি গঠিত হয়। 23 জনের ব্লক কমিটির মধ্যে থেকে সম্পাদক হিসেবে নির্বাচিত হন কমরেড আশিস ঘোষ, আর সভাপতি হিসেবে নির্বাচিত হন কমরেড অঙ্গদ বাবু, এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয় সমীর রায়। জেলাতে আমাদের 20শে সেপ্টেম্বর বীরভূম জেলা কৃষক সভার ইলামবাজারে যে একটা জেলা সম্মেলন হবে, সেই সম্মেলনে আমরা এখানে 16 জন প্রতিনিধি পাবো। তো 16 জন প্রতিনিধির নাম আমাদের সম্মেলন মঞ্চ থেকে ঠিক হয়েছে। সেখানে আমরা সকাল 9টায় যাব, সম্মেলন করব। বিকেল 3টের সময় আমাদের ওখানে একটা প্রকাশ্য জনসভা আছে। কমরেড শতরূপ ঘোষ তিনি আমাদের প্রধান বক্তা, আরও অন্যান্য কৃষক নেতৃত্ব, ওখানে প্রাদেশিক কৃষক নেতৃত্ব যারা আছে তারা থাকবে। তো আমরা মনে করি যে আজকের এই আমাদের কৃষক সম্মেলন আমাদের খুব সফল হয়েছে, এবং আমরা আগামী দিনে আমাদের যেখানে স্থির হয়েছে যে আগামী দিনে আমরা কৃষকদের দাবি দেওয়া আন্দোলন, যেমন ক্ষেত মজুরি বৃদ্ধি, ধানের দাম, রাসায়নিক সার যেন সবভাবে ভালোভাবে পায়, বিএলআর অফিসে যে দুর্নীতি, এই সমস্ত বিরুদ্ধে আমরা আগামী দিন আন্দোলনকে আরও তীব্র বাড়াবো। এই আমরা আজকে সম্মেলন মঞ্চ থেকে এখানে শপথ নিয়েছি। আমি হচ্ছে সমীর রায়, আমি ব্লক কৃষক সভার একজন সদস্য। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।